9 জুলাই আজ স্টিভের টেলিগ্রাম এসেছে। সে আমাকে জানিয়েছে, হ্যালো প্রফেসর, আই হোপ ইউ আর ওয়েল। আমি ভালো আছি। আপনার সাথে আরেকটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছে রইল। তবে আজ যে কারণের জন্য আপনাকে টেলিগ্রাম করা, আপনি আমায় বলেছিলেন মনে আছে একটা যন্ত্রের ওপর কাজ করবেন, সেটা কি আপনি শুরু করেছেন? কারণ ইতিমধ্যেই আমি জাপান গেছিলাম, সেখানে প্রফেসর নিকোলাসের সাথে দেখা। প্রফেসর নিকোলাসও শুনলাম এই একই যন্ত্রের ওপর কাজ করছে। তিনি ইতিমধ্যে একটা মডেল তৈরিও করে ফেলেছেন, সেটা দেখেও এলাম। প্রফেসর নিকোলাসকে আপনার কথা বলতেই সে আপনাকে চিনে ফেলেছে। নিকোলাস আমাকে জানিয়েছে উনি আপনাকে নিজে ইনভাইট করবেন তার তৈরি মডেলটা দেখে আসার জন্য। আপনি কি সেখানে যাবেন? ইতি, স্টিভ। আমি কিছুক্ষণ মনে করার চেষ্টা করলাম কে নিকোলাস। হঠাৎ মনে পড়ল সেই ঘটনা। আজ থেকে 3 বছর আগে বার্সেলোনায় একটা বিজ্ঞানী সম্মেলন হয়। সেখানে আমি সহ অনেক বিজ্ঞানী একসাথে মিলিত হই। সেখানেই প্রথম দেখা এই প্রফেসর নিকোলাস লুইয়ের সাথে। তিনি পদার্থবিদ্যায় পারঙ্গত, মাথায় কাঁচা পাকা চুল, চোখ সর্বদা তীক্ষ্ণ, গালে একটা কাটা দাগ তাকে সবার থেকে আলাদা করে। সেখানে আমি, নিকোলাস ও ডক্টর অগ্নি প্যারাবোলার থিওরি নিয়ে কথা বলছিলাম। তখনই কথায় কথায় টাইম মেশিন তৈরির প্রস্তাব দেয় ডক্টর অগ্নি। তখনই একে অপরকে কথা দিই আমরা সবাই নিজেদের টাইম মেশিন বানাবো, আর যে এই টাইম মেশিন নিয়ে কিছুটা এগোতে পারবে সে অন্যকে টেলিগ্রাম করে জানাবে। আমরা রাজি হয়ে গেলাম। আমি সচরাচর প্রতিযোগিতায় অংশ নিই না, তবে আমার বন্ধু ডক্টর অগ্নি খুব জোর করায় আমি রাজি হয়েছিলাম। তারপর বার্সেলোনায় যেদিন এই মিটিংটা হয় তার প্রায় 1 সপ্তাহের মধ্যে আমি কিছু থিওরি বানিয়েছিলাম, তবে এক্সামিন করার সুযোগ হয়নি, কারণ সেই মুহূর্তে আমার কাছে সেই আর্থিক অবস্থা ছিল না। তারপর নানা কাজে বেমালুম ভুলে গেছিলাম। তবে যারা টাইম মেশিনের জিনিসটা কি সেটা জানেন না, তাদের জন্য এই যন্ত্রের একটা বর্ণনা দিয়ে রাখি। এই যন্ত্রের সাহায্যে আমরা অতীতে বা ভবিষ্যতে যেতে পারি। অনেক বিজ্ঞানীদের মতে আমরা নাকি প্রাচীন বানর প্রজাতি হোমো হাভেলিস থেকে আস্তে আস্তে অভিযোজিত হয়ে বর্তমান মানব অর্থাৎ হোমো সেপিয়েন্সে পরিণত হয়েছি। টাইম মেশিনের সাহায্যে সেই হোমো হাভেলিসের সময়কালে যাওয়া সম্ভব। আইফেল টাওয়ার যখন তৈরি হচ্ছিল তখন যাওয়া সম্ভব এই মেশিনের সাহায্যে। আমাদের দেশে যখন স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ চলছিল তখন যাওয়া সম্ভব। সেই দৃশ্য দেখা সম্ভব যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল। আবার তখনই চলে যাওয়া সম্ভব প্রায় 50,000 লক্ষ বছর পূর্বে, যখন ডাইনোসররা ছিল রাজা। শুধু অতীত কেন, আমরা ভবিষ্যতে কিরকম হব, কিরকম পরিবেশ তৈরি করব, আগামী দিনে মানুষের আচার আচরণ ব্যবহার কেমন হবে, সব উপলব্ধি করতে পারব। এখন যে হারে গাছপালা কাটার প্রবণতা বেড়েছে, ভবিষ্যতে গাছ থাকবে কিনা সেটাও দেখে আসা সম্ভব এই মেশিনের সাহায্যে। তবে আমার ভাবনা, অতীতে গিয়ে কোনো জিনিসকে পরিবর্তন করার চেয়ে ভবিষ্যতে গিয়ে যদি আমরা দেখি জীবনে কি কি ভুল করছি, সেটার ফলাফল ভবিষ্যতে কেমন ভয়াবহ হবে, এবং সেটা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে ভালো করার চেষ্টা করলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। কারণ অতীতে গিয়ে যদি আমরা কোনো জিনিস পরিবর্তন করি তাহলে সেটি আমাদের বর্তমান সময়রেখায় প্রভাব ফেলবে। যেমন ধরো, আমার প্রিয় বন্ধু ডক্টর অগ্নি ও তার স্ত্রীর আলাপ হয়েছিল একটি বাস অ্যাক্সিডেন্টের মাধ্যমে। যদি আমি অতীতে গিয়ে সেই বাস অ্যাক্সিডেন্টটাকে আটকে দিই তাহলে যেমন অনেক লোক বাঁচবে, ঠিক তেমনি ডক্টর অগ্নি ও ডক্টর পারমিতার একে অপরকে দেখা হওয়া, তাদের বৈবাহিক জীবন কখনোই শুরু হবে না। তাই আমি টাইম মেশিন তৈরি করলে সেটা হবে বেসিক্যালি ফিউচারের ওপর ডিপেন্ড করে তৈরি। তবে আমাদের পুরো শরীরটাই কি অতীতে বা ভবিষ্যতে যেতে পারে, নাকি আমাদের চেতনাটাই শুধুমাত্র অতীতে বা ভবিষ্যতে যায়, সেইটা এখনো পর্যন্ত বের করে উঠতে পারিনি, কারণ এখনো এর প্র্যাকটিক্যালি এক্সামিন শুরু করিনি। তবে এই ফাঁকে
নিকোলাস বাজিমাত করে নেবে সেটা ভাবিনি। এদিকে স্টিভের মতে প্রফেসর নিকোলাস ডাকবে, তার টাইম মেশিনের মডেলটার তৈরি কিছু জিনিস তার বোধগম্য হচ্ছে না তাই। কিন্তু সেই নিয়ে নিকোলাস কিছু জানায়নি। আমি এক্সাইটেড, যদি আমাকে ডাকে আমি ভেবেছি তখনই টেলিগ্রামে জানিয়ে দেব আমি যাব। বাংলা সাহিত্যের অ্যাডভেঞ্চার, ভয়, ভালোবাসা ও বেদনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে। আজ আমরা নিয়ে এসেছি লেখক সৈকত কর্মকারের লেখা প্রফেসর রুদ্র সিরিজের এক নতুন গল্প নিয়ে। এর আগে প্রফেসর রুদ্র সিরিজের অনেকগুলো গল্প আপনারা শুনেছেন, তাই আজ আবারও ফিরে এসেছি প্রফেসর রুদ্র সিরিজের নতুন গল্প নিয়ে। গল্প পাঠে রয়েছেন অতনু এবং গল্পের সূত্রধার আমি সৈকত। তাহলে চলুন শুরু করা যাক। 15 জুলাই আজ নিকোলাসের টেলিগ্রাম এসেছে। তিনি চিঠিতে লিখেছেন, প্রিয় রুদ্র, আশা করি তুমি ভালো আছো। তুমি হয়তো অবাক হবে আমার এই চিঠিটা পেয়ে। তোমার মনে আছে কিনা জানি না, আজ থেকে 3 বছর আগে আমাদের দেখা হয় বার্সেলোনাতে। আমার বর্তমান গবেষণার ফলাফলের সাথে আমাদের সেই দেখার এক গভীর সংযোগ রয়েছে। সেটা হয়তো ভুলে গেছো তুমি, তাই নিজেকে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমি নিকোলাস, এক গবেষক। গত 3 বছর আগে এক অসম্ভব স্বপ্ন নিয়ে বাজিত হয়েছিলাম তুমি, আমি এবং প্রফেসর অগ্নি। আমরা এই 3 জন, মনে আছে? তবে আমি তোমাকে জানিয়ে খুশি হচ্ছি যে অবশেষে আমি একটা মডেল তৈরি করতে পেরেছি। এই যন্ত্রে ভবিষ্যৎ বা অতীতে যাওয়া যায়, বলতে পারো ভবিষ্যৎ বা অতীতে যাওয়ার বাহন। এই সময়কে পড়তে পারে। হ্যাঁ, এই পরীক্ষা নাগাদ একটা উপলব্ধি করি যে সময়ও এক ধরনের ভাষা, এবং আমি তা বোঝার পদ্ধতি আবিষ্কার করতে পেরেছি। তবে কিছু সমস্যায় পড়েছি, তোমার সাহায্য লাগবে। টিকিট পাঠালাম, পারলে এসো। আর হ্যাঁ, এই চিঠিটা যখন তুমি পাবে তখন জানবে আমি একই সাথে ডক্টর অগ্নিকেও চিঠি লিখেছি। আমি চাই তোমরা দুজনেই এসো হোক্কাইডো, জাপান। আমার বাড়ি, আমার ল্যাব এখানে, এক বরফ ঢাকা পাহাড়ের গায়ে। তোমরা এসো, আমি অপেক্ষা করব। ইতি তোমার বন্ধু নিকোলাস। দেখলাম যে টেলিগ্রামে এটাও জানিয়েছে তার সাহায্য লাগবে। আমি খুশি হয়ে জানিয়ে দিয়েছি যে আমি যাচ্ছি। 29 আগস্ট আজ আমি পৌঁছালাম হোক্কাইডো বন্দরে, জাপানের এক নির্জন পোর্ট বন্দর। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আকাশের প্রান্তে লাল কমলা রঙের এক অসম্ভব সুন্দর ছায়া তৈরি হয়েছে। ঠান্ডা বাতাসে সমুদ্রের গন্ধ মিশে আছে, আর দূরে সরে যাওয়া জাহাজগুলোর হুসহুস শব্দ এক ধরনের ধীর কাব্যিকতা তৈরি করছে চারপাশে। ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়ায় একটা সবুজ এমেরাল্ড রঙের গাড়ি। গাড়ির দরজা খুলে নামলেন একজন লম্বা, রোদে পোড়া গায়ের চামড়ার মানুষ, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে কালো কোট। ইনি নিকোলাস। তিনি এগিয়ে এসে হালকা হাসিতে বললেন, রুদ্র, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকঠাকই ছিল। আমাদের যাত্রা শুরু হলো হোক্কাইডোর শহরের ভিতরের দিকে। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে অনুভব করলাম আমি যেন আর এক জগতে ঢুকে পড়লাম। চারপাশে ছড়িয়ে আছে বরফে ঢাকা পাহাড়ের সারি। রাস্তার দুই পাশে ঝুপঝুপে বরফে ঢাকা পাইন গাছ, যাদের ডালগুলো বরফের ভারে নিচের দিকে ঝুঁকে পড়েছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট কুঁড়ে ঘর, কাঠের তৈরি। এখানে প্রায় সব ঘর কাঠের হয়, কারণ
জাপানে ভূমিকম্পের প্রভাবটা অনেক বেশি। সেই বাড়ির ছাদে জমে থাকা সাদা তুষারে সেগুলোকে যেন রূপকথার ঘরের মতো দেখায়। রাস্তা ছিল আঁকা বাঁকা, মাঝে মাঝে হালকা ঝিরঝিরে বরফ ঝরছিল, যেন আকাশ থেকে কোনো মায়াবী ফড়িংয়ের সাদা পাখা ঝরে পড়ছে। কিছু জায়গায় রাস্তায় চরম নীরবতা, শুধু আমাদের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। প্রফেসর নিকোলাস গাড়ি চালাতে চালাতে বললেন, হোক্কাইডোর এই জায়গাটায় মানুষ খুব একটা আসে না। শীতকাল যেন এখানে চিরকালীন। আর এই একাকিত্বই তো আমাদের মতন বিজ্ঞানীদের গবেষণার জন্য সবচেয়ে বেশি দরকারি। কি বলো রুদ্র? হ্যাঁ নিশ্চয়, তাই বুঝি সব ছেড়ে এই জায়গায় বাড়ি নিয়েছ? ঠিক ধরেছ। আমি জানালা দিয়ে তাকিয়ে রইলাম। পেছনে সমুদ্র, সামনে পাহাড়, যেন আমি সময়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। দূরে এক জায়গায় সূর্যের আলো বরফের উপর পড়ে এমনভাবে ঝলকে উঠছিল, যেন কেউ সময়কে কাঁচের টুকরো করে ছড়িয়ে দিয়েছে চারপাশে। গাড়ি তখন ধীরে ধীরে উঠে যেতে লাগলো এক পাহাড়ি পথ দিয়ে। রাস্তার পাশে ধ্বংসপ্রায় এক পুরনো টাওয়ার দেখা গেল, যেটার গায়ে জমে থাকা বরফে সূর্যের আলো পড়ে সেটাকে রহস্যময় করে তুলেছে। চারপাশে কুয়াশা। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো পথের ক্লান্তির জন্য। হঠাৎ আমাদের গাড়ি ব্রেক কষল। দেখলাম এক পাহাড়ের উপরের দিকে দাঁড়িয়ে থাকা বিশাল একটা ছোটখাটো প্রাসাদ। বিশাল গেটের সামনে এসে গাড়ি থামল। সেখানে নিকোলাসের বাটলার আমাদের অভ্যর্থনা জানালো। এখানের একটা আভিজাত্য পরিবারে যত চাকর থাকে, অর্থাৎ মালিকের হয়ে যারা কাজ করে, সেই চাকরদের একজন হেড থাকে। সে সমস্ত চাকরের কাজ তদারকি করে। এদেরকে এদেশে বাটলার বলে। ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল চকচকে মেঝে, উচ্চ সিলিং, সোনালী দেওয়াল এবং দামি ফার্নিচারের মধ্যে কিছু পুরনো শিল্পকর্ম। সবকিছু ছিল আভিজাত্যপূর্ণ, যেন এক রাজবাড়ির মতো। নিকোলাস বলল, এটাই আমার বাড়ি রুদ্র, তবে আগেই ক্ষমা প্রার্থী। তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমার স্ত্রী এখন এখানে নেই। বর্তমানে বাজারে গেছে সে। আশা করি সন্ধ্যের মধ্যেই ফিরবে। তার সাথে আলাপ তখন সেরে নিও না হয়। এখন চলো, এখন অনেকটা পথ জার্নি করে এসেছো, কিছু খেয়ে বিশ্রাম নেবে, চলো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, আর সে আমাকে নিয়ে গেল তাদের ডাইনিং রুমে। এত বড় ডাইনিং টেবিলের দিকে নির্দেশ করে সে আমাকে বসতে বলল। সেখানে নানা সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল। বাটলার সব সুষ্ঠুভাবে পরিবেশন করলো। প্রতিটি পদ ছিল দারুণ সুস্বাদু। আমি বসে বসে খাবার খাচ্ছিলাম। সেই সময় নিকোলাস আমার কাছে এলো এবং বলল, তা তুমি কি কি খেতে ভালোবাসো রুদ্র? আমি তেমন কিছু বললাম না দেখে নিকোলাস তার বাটলারকে বলল, ক্রোল, তুমি দেখো এখানে যেন রুদ্রর কোনো স্বাদ বোধের অভাব না হয়। ক্রোল খুব কম কথা বলে। সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। খাওয়া শেষে আমি এক পুডিং নিয়ে চেয়ারে বসে পড়লাম। খেতে খেতেই প্রশ্ন করলাম, তোমার টেলিগ্রামে তুমি তোমার যন্ত্রের কিছু সমস্যার কথা জানিয়েছিলে। তার যন্ত্রের সমস্যাটা কি নিকোলাস? নিকোলাস একটু সময় নিল, তারপর বলল, হ্যাঁ, আমার এই যন্ত্রের কিছু সমস্যা আছে। দেখো, সাধারণত এই যন্ত্রে পার্টিকুলার কোনো স্থানের ল্যাটিটিউড বা লঙ্গিটিউড পুট করলে এটা ঠিকঠাক কাজ করে। অতীত বা ভবিষ্যতের ঠিক যে জায়গায় আমি চাই আমি সেটা পরিদর্শন করতে পারি। গতকালই যেমন আমি অজন্তা ও এলোলার গুহায় গিয়েছিলাম। সেখানে আদিম মানুষের হাতে আঁকা ছবি নিজের চোখে দেখছিলাম। পরশুদিন স্ট্যাচু অফ লিবার্টি বানানো দেখছিলাম। তুমি জানো রুদ্র, স্ট্যাচু অফ লিবার্টি অন্য এক জায়গায় খণ্ড খণ্ড করে বানানো হয়েছিল। পরে সেখান থেকে তুলে এনে এক জায়গায় বসানো হয়। আমি জিজ্ঞাসা করলাম, তুমি সেখানে গেছিলে? তাহলে সেখানকার লোকেরা তোমাকে দেখে সন্দেহ করেনি? আমার প্রশ্নের উত্তরে নিকোলাস চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
তার চোখে তখন এক ধরনের উদ্দীপনা, যেন সে অপেক্ষা করছিল কেউ তাকে ঠিক এই প্রশ্নটাই করুক। সে বলল, হ্যাঁ নিশ্চয়, চাইলে আমি তোমাকেও নিয়ে যেতে পারি সেই সময়। তবে আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। এই যন্ত্রে যখন আমরা অতীত বা ভবিষ্যতে যাই, আমরা সশরীরে যাই না, আমাদের স্পিরিট ফর্ম সেখানে যায়। বলতে পারো আমাদের এক আত্মিক রূপ সেখানে অবস্থান করে। আমি কিছুটা অবাক হয়ে তাকালাম। সে আবার বলে উঠল, অর্থাৎ তুমি সেখানে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, সব কিছু দেখতেও পারবে, কিন্তু সেই সময়ের কারোর গায়ে হাত দিতে পারবে না, কোনো কিছু ছুঁতে পারবে না, ঠিক যেন এক অদৃশ্য দর্শক। যন্ত্রটা চালু কিভাবে করো? আমি প্রশ্ন করলাম। নিকোলাস একটু হাসলো, তারপর বলল, তুমি যন্ত্রে ঢুকবে, সেখানে থাকবে একটা বিশেষ প্যানেল। সেখানে নির্দিষ্ট স্থান, সময় ও তারিখ ইনপুট করতে হবে। তারপর একটা সুইচ টিপতে হবে। সেই সুইচের ভেতর থেকে বেরিয়ে আসবে একটা সূক্ষ্ম নিডল। সেটা তোমার ত্বকে ঢুকে যাবে, এক ক্ষীণ জ্বালা টের পাবে। তারপরই এক ঝলকে তুমি চলে যাবে সেই সময়ের ঘটনাতে। আমি ভাবতে লাগলাম এই প্রক্রিয়াটা কতটা অদ্ভুত, যেন সময়ের স্রোতে নিজের ছায়া ফেলে আসা। নিকোলাস আবার বলতে লাগলো, এই তো আমি সেদিন অজন্তার গুহায় গেছিলাম, সেই সময় যখন সেই সময়ের মানুষরা দেওয়ালে সেই অতুলনীয় ছবি আঁকছিল। আমি দেখছিলাম কিভাবে ধ্যানমগ্ন হয়ে তারা দেওয়ালে রং চড়াচ্ছে। কি নিখুঁত আঙুলের আঁচড়। তবে একটাই সমস্যা, বুঝলে? সে একটু থেমে বলল, তুমি জানতে চেয়েছিলে না আমার এই যন্ত্রের সীমাবদ্ধতা? তাহলে বলি, শোন, এই যন্ত্র তোমাকে মাত্র 10 মিনিট সময় দেয়। 10 মিনিটের পর তুমি যেখানেই থাকো না কেন, যন্ত্র তোমাকে টেনে নিয়ে আসে বর্তমানে। এর কোনো ব্যতিক্রম নেই। আর যদি আমি বারবার সেই দৃশ্য দেখতে চাই তাহলে? আমি জিজ্ঞেস করলাম। কি আর করার, তোমাকে বারবার সেই যন্ত্রে ঢুকে আবার সেই প্রথম থেকে সমস্ত তথ্য ইনপুট করতে হবে। স্থান, সময়, তারিখ সব। প্রতিবার সেই নিডল আবার তোমার শরীরে ঢুকবে। বারবার সেই যন্ত্র অন করার পদ্ধতি সত্যিই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষও বটে। সে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই আমি চাই এমন একটা পদ্ধতি আবিষ্কার করতে, যাতে আমরা ইচ্ছে মতো অতীত বা ভবিষ্যতে থাকতে পারি। যতক্ষণ না আমরা নিজে চাই, ততক্ষণ কেউ যাতে আমাদের ফিরিয়ে না নিয়ে আসতে পারে। আমি তখন জানালার বাইরে তাকালাম। পাহাড়ের ওপরে জমে থাকা বরফে সূর্যের আলো পড়ছে। মনে হচ্ছিল সময়ের পরতে পরতে যেন কোনো অস্পষ্ট গোপন বার্তা লেখা আছে, আর আমি রুদ্র সেই বার্তার পাঠক হয়ে যাচ্ছি। আমি বললাম, যদি আমরা প্যারাবোলার থিওরি কাজে লাগিয়ে সেই যন্ত্রের কোডিং পরিবর্তন করতে পারি, তাহলে এমন কিছু তৈরি করা কি সম্ভব নিকোলাস? একবার গেলে তোমার সময়ের মধ্যে প্রবাহটি অবিরাম থাকবে। যতক্ষণ না তুমি নিজে সেটা পরিবর্তন করতে চাও, ততক্ষণ সেটি বারবার হতে থাকবে। হ্যাঁ সত্যি? এটা কি সত্যি সম্ভব? আমি চেষ্টা করে দেখতে পারি। একে আমি বলি টাইম লুপ। তাহলে তুমি বরঞ্চ কাল না 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 পরশু থেকে কাজ শুরু করে দাও। আজ এসেছো, বিশ্রাম নাও। কাল চাইলে একটু শহর ঘুরেও দেখতে পারো। পরশু ডক্টর অগ্নি আসবে। আসার তো কথা। সেরকম হলে পরশু থেকে লেগে পড়ো কাজে। চিন্তা নেই, আমিও থাকবো তোমাদের সাথে। বেশ। সেদিন রাতে মিস এমিলিয়ার সাথে দেখা হলো। তিনি হাস্যময়ী নারী, তবে তিনি নিকোলাসকে একটু এড়িয়ে চলছিলেন। বুঝলাম তাদের সম্পর্ক ভালো না। তিনি আমাকে বললেন, কেমন আছেন রুদ্র? এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো?
আমি না বলে সম্মতি জানালে তিনি বললেন, বেশ, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর আমি যদি আপনার যত্ন নিতে ভুলে যাই তাহলে সেটা আমাদের এই শহর, সাথে সাথে আপনার বন্ধুরও অপমান হবে। তা সেটা আমি কিভাবে হতে দিই বলুন? তাই আমার আপনার কাছে বিশেষ অনুরোধ, যখন যা দরকার হবে আমাকে না হয় বাটলারকে বলবেন, কেমন? আমি বললাম, আচ্ছা বেশ, জানাবো। তিনি আরও কিছু কথা সেরে চলে গেলেন। আমি জানতাম নিকোলাসের একটা মেয়ে আছে। তার কথা জিজ্ঞাসা করতেই দেখলাম সে কেমন মুষড়ে গেল। আমাকে জানালো গত 3 বছর আগে তার মেয়ে মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে হলো এই দুর্ঘটনা? দেখলাম সে চুপ করে বসে রইল, শুধু বলল, কারণ জানি না। অবাক হলাম। ভাবলাম মেয়ের মৃত্যুর কথা হয়তো তাকে ভিতর থেকে কষ্ট দেয়, তাই আর কিছু না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। 30শে আগস্ট। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে জানালার পর্দা সরালাম। হোক্কাইডোর পাহাড়ি শহর তখন কুয়াশায় মোড়া। দূরে বরফে ঢাকা গাছগুলোর ডাল হালকা বাতাসে দুলছে, যেন তারা কিছু বলার চেষ্টা করছে। নিচে নামতেই দেখি নিকোলাস প্রাতরাশের টেবিলে বসে রয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আজ প্রফেসর অগ্নির আসার কথা তো, তা তিনি কোথায়, আসবেন কখন? কিন্তু নিকোলাস জানালো, কাল রাতে হঠাৎ ঝড় ওঠে, শহরের সমস্ত টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরে গিয়ে আমিও দেখে এলাম, টেলিফোনের কেবল পড়ে আছে। আমার তো বেশ চিন্তা হচ্ছে, যোগাযোগ না হলে হয়তো ডক্টর অগ্নি আর আসতে পারবে না। আমি বললাম, কি আর করার, তবে টেলিগ্রাম করার ব্যবস্থা করা যায় কি? নিকোলাস বাটলারকে ডেকে নির্দেশ দিল। আমি নিজেই বার্তাটা লিখলাম। বাটলার দ্রুত গিয়ে পুরনো এক টেলিগ্রাম অফিসে দিয়ে এলো টেলিগ্রামটি। আজ একটু শহরটা ঘুরলাম। পরে সন্ধেয় নিকোলাসের টাইম মেশিনটা দেখতে গেলাম। দেখলাম এটা একটা ভবিষ্যতের বিজ্ঞান গবেষণাগার। দেয়ালের চারপাশে সারি সারি স্ক্রিন, যেগুলোর প্রত্যেকটায় ভিন্ন ভিন্ন টাইম ডাটা, এনার্জি গ্রাফ আর ভিজুয়ালাইজ টাইম লাইন ভেসে উঠছে। কাঁচের জানালা দিয়ে দেখা যায় শহরের আকাশ ছুঁয়ে থাকা সুউচ্চ ভবন, যেগুলোর মাথায় নীল আলো ঝলমল করছে। এক অদ্ভুত নীরবতা, কেবল যন্ত্রপাতির ক্ষীণ বিটিং সাউন্ড আর ভেসে আসা সফট হিউম। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এই অসাধারণ টাইম মেশিনটি। পুরো যন্ত্রটা আয়তাকার। এর কাঠামো স্টিল, সিলভার ধাতব এবং তার গায়ে নীল সাইবার ব্লু আলো ঝিকিমিকি করছে। মনে হচ্ছে এ যেন এলিয়েনের টেকনোলজির সাথে মানুষের বিজ্ঞানের এক অভূতপূর্ব মেলবন্ধন। মেশিনের মুখে রয়েছে এক শক্তপোক্ত দরজা। সেই দরজার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে এক রহস্যময় নীল ও হলুদ আলোর ঘূর্ণি। ভিতরে যেন ক্ষীণ বিদ্যুৎ সঞ্চালনা। ভাবলাম এটাই সেই স্রষ্টার নকশা করা টাইম পোর্টাল, এই সেই পথ যে ঘূর্ণিপথের মধ্যে দিয়ে যে কোনো মুহূর্তে মানুষ পাড়ি দিতে পারে অতীতে বা ভবিষ্যতে। মেশিনের উপরের দিকে বসানো আছে এক চলমান ডিভাইস, সম্ভবত টাইম কোঅর্ডিনেশন সিস্টেম। সেটা ঘূর্ণায়মান অবস্থায় এক অদ্ভুত শব্দ তুলছে, যেন মহাবিশ্বের ঘড়ির কাঁটা। মেশিনের দুপাশে রাখা রয়েছে কন্ট্রোল প্যানেল, নানা রকম সুইচ, বাটন, ছোট স্ক্রিন, যেগুলো টাইম, ডেট, লোকেশন, স্পেস টাইম কার্ভ সেট করে। আমি জিজ্ঞাসা করলাম, কি নাম দিয়েছ? কালচক্র 24A। 1 অক্টোবর। ডক্টর অগ্নি আসেনি, টেলিগ্রামের জবাবও পাইনি। তবে এদিকে প্রফেসর নিকোলাস যেটা চেয়েছিল সেটা করতে পেরেছি। সে খুবই আনন্দিত। সে বলল, রুদ্র, রুদ্র তুমি পারলে রুদ্র। আমি এতদিন ধরে ঠিক এই জায়গাটাতেই আটকে ছিলাম। সেটার সমাধান তুমি করতে পারলে। তার গলায় বিস্ময়ের ও কৃতজ্ঞতার ছোঁয়া। সে আবার বলল,
আমার যন্ত্র অতীত বা ভবিষ্যতে পাঠাতে পারত ঠিকই রুদ্র, কিন্তু এর সময় ধারণের ক্ষমতা ছিল সীমিত। সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। 10 মিনিটের পর যন্ত্রটা আপনা আপনি টেনে নিয়ে আসতো বর্তমানে। আবার যদি সেই জায়গাটা দেখার ইচ্ছে হতো, তাহলে সেই যন্ত্রণাময় প্রক্রিয়া বারবার করতে হতো। আমি হেসে বললাম, এই যন্ত্র তোমার নিকোলাস, আমি শুধু তোমার কোডে একটা ছোট্ট পরিবর্তন করেছি, কয়েকটা টাইম সিগন্যাল লুপ রিরাইট করে দিলাম, আর এই যে তোমার যন্ত্র তৈরি। এরপর আমি আমার ব্যাগ থেকে বের করলাম এক কালো রেগুলেটর রিমোট। আমি আবার তাকে উদ্দেশ্য করে বললাম, এটা আমার তৈরি রিমোট কন্ট্রোল টাইম রেগুলেটর। টাইম পোর্টালের ইনফ্রাস্পিরিচুয়াল সিগন্যালের সাথে সিঙ্ক করে এটা সময়ের প্রবাহের ওপর সাময়িক নিয়ন্ত্রণ স্থাপন করে। ফলে 10 মিনিট নয়, এবার তুমি প্রায় 1 ঘন্টা অতীতে বা ভবিষ্যতে অবস্থান করতে পারবে। আর একটা মজার কথা হচ্ছে, 1 ঘন্টা পর এই যন্ত্রটি তোমাকে বর্তমানে আনবে না। তুমি এই 1 ঘন্টা যা যা দেখেছো সেই সব আবার রিপিট হবে। তার মানে এখন তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারো, সেই দৃশ্য বারবার দেখতে পারো। নিকোলাস আমার হাতে সেই যন্ত্রটা নিয়ে তাকিয়ে রইল। আমি বললাম, তোমার যন্ত্রটা চমৎকার নিকোলাস, কিন্তু তার কিছু লিমিট ছিল। আমি শুধু সেই লিমিটটা ভেঙে দিয়েছি। আর হ্যাঁ, এখন একজন নয়, চাইলে 5 জন একসাথে টাইম ট্রাভেল করতে পারবে। নিকোলাস আমাকে বলল, রুদ্র, এবার তুমি দেখাও এটা কিভাবে কাজ করে। আমি বললাম, চলো টাইম মেশিনে ঢোকো। মেশিনে ঢুকে নির্দিষ্ট স্থান আর সময়, মানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ইনপুট করো। তারপর এই রিমোটের লাল বোতামে চাপ দাও। নিকোলাস ততক্ষণে মেশিনের ভেতর ঢুকে পড়েছে। আমি তার পাশে বসে দেখছি। চারপাশে যন্ত্রের হালকা কম্পন, কাঁচের প্যানেলগুলোতে আলোগুলো জ্বলে উঠেছে। নিকোলাস টাইপ করলো, লোকেশন প্যারিস, ফ্রান্স, টাইম 1888 AD, ল্যাটিটিউড 48.8584 ডিগ্রি নর্থ, লঙ্গিটিউড 2.2945 ডিগ্রি ইস্ট। নিকোলাস, তুমি তৈরি তো? হ্যাঁ, নিশ্চয়ই। তার সাথে আমিও চাপ দিলাম লাল বোতামে। সাথে সাথেই রিমোটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই সূক্ষ্ম নিডল। নিঃশব্দে সেটি ঢুকে গেল আমাদের ত্বকে। কোনো ব্যথা নেই, কেবল এক মুহূর্তের শীতল অনুভব। আর তারপর যখন চোখ খুললাম, চারপাশটা যেন এক অন্য জগৎ। ধুলিমাখা বাতাস, গাঢ় কুয়াশা, দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক অর্ধেক গড়ে ওঠা ধূসর ধাতব ফ্রেম চকচক করছে। তখন পুরোটা তৈরি হয়নি, কিন্তু তার বিশালতা, তার সাহস, তার স্বপ্ন আমাকে থমকে দিল। আইফেল টাওয়ার তখন নির্মাণাধীন। চারদিক থেকে কংক্রিটের ঠকঠক শব্দ আসছে। শত শত শ্রমিক মাটিতে, বিমের ওপরে, মেঝের নিচে, কেউ মাথায় করে লোহার কাঠামো টানছে, কেউ হাতুড়ি চালাচ্ছে, কেউ আবার লোহার বিমগুলো একত্রে বসিয়ে দিচ্ছে। নিকোলাস উত্তেজিত হয়ে বলল, রুদ্র, রুদ্র, তুমি দেখো ইতিহাস, ইতিহাস, ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আমরা দাঁড়িয়ে রইলাম একটা উঁচু ধাতব কাঠামোর ছায়ায়। সময় যেন স্তব্ধ। চারপাশে ঘোড়া টানা গাড়ি চলছে, মাথায় ফ্ল্যাট টুপি পরে অফিসাররা তদারকি করছে। এক থেকে সুর করে গান গাইছে কিছু শ্রমিক, যাদের জন্য টাওয়ারের নির্মাণ একটা উৎসব। আমি বললাম, এবার সেই লাল বোতামটা ছেড়ে দাও নিকোলাস। এখন থেকে 1 ঘন্টা তুমি এখানে দৌড়াও, দেখো, অনুভব করো, পর্যবেক্ষণ করো। আমি একটু ওদিকে ঘুরে আসি। নিকোলাস বোতাম ছেড়ে দিল। যন্ত্র এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা সেই সময়ের একটি ছায়া মাত্র। নিকোলাস তখন ছোটাছুটি করে দেখছে এক একটা অংশ। আইফেল টাওয়ারের মূল কাঠামোতে কিভাবে রিভেট করা হচ্ছে তার স্কেচ আঁকছে। কিছু শ্রমিকের কথোপকথন শুনছে।
আমিও হাঁটছি প্যারিসের পুরানো রাস্তায়, সেই রাস্তায় যেখানে একসময় হেমিংওয়ে কিংবা মনেট হেঁটেছেন। 1 ঘন্টা পরে হঠাৎ যেন বাতাসে একটা টান পড়ল, সময় আবার ফিরে আসতে শুরু করলো। আমি আর নিকোলাস যে জায়গা থেকে শুরু করেছিলাম, 1 ঘন্টা পর আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। আমরা 1 ঘন্টা আগে কাটিয়েছি সেই দৃশ্যগুলো আবার আমাদের চোখের সামনে ঘটতে শুরু করলো, ঠিক আগের মতো করে। নিকোলাস বিস্মিত হয়ে বলল, এটা তো লুপ। ঘটনাগুলো আবার বারবার ঘুরে আসছে, হুবহু একইভাবে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এটাই টাইম লুপ। এখন তুমি চাইলে এই 1 ঘন্টার স্মৃতি যতবার খুশি ততবার দেখতে পারো, বারবার বিশ্লেষণ করতে পারো, পর্যবেক্ষণ করতে পারো। গবেষণার জন্য দারুণ একটা পদ্ধতি, তুমি কি বলো? নিকোলাস তখন দাঁড়িয়ে যেন সময়ের স্তব্ধতাকে উপভোগ করছে। সে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এটা দারুণ। তবে আমরা ফিরবো কিভাবে? আমি বললাম, তোমার রেগুলেটরে থাকা লাল বোতামে আবার চাপ দাও। আমরা দুজনে বোতামে আবার চাপ দিলাম। আমরা ফিরে এলাম বর্তমানে। আমি তাকে সতর্ক করলাম, বললাম, তবে এটা মনে রেখো নিকোলাস, এই রেগুলেটর কাজ না করলে কিংবা ভেঙে গেলে সময়ের মধ্যে আটকে যেতে পারো, তাই সাবধান। যদি কিছু ভুল হয় সঙ্গে সঙ্গে এই লাল বোতামে চাপ দেবে, তাহলেই তুমি আবার ফিরে আসবে বর্তমানে। 3রা অক্টোবর। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। জানালার বাইরে হোক্কাইডোর পাহাড়ি হাওয়া নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। ঘুম ভাঙল হঠাৎ, মনে হলো গলা শুকিয়ে গেছে। নিচে জল আনতে বেরোলাম, চুপচাপ সিঁড়ি বেয়ে নামছি। তখনই দূর থেকে একটা শব্দ কানে এলো। দরজার ধাক্কা নয়, নিঃশব্দে কারো পা টিপে হাঁটার মতো। আলতো করে নিচু হয়ে দেখি নিকোলাস, পরনে ঘরের পোশাক, হাতে টাইম মেশিনের রিমোট। সে খুব সাবধানে টাইম মেশিনের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকছে। কৌতূহল সামলাতে না পেরে কিছুটা দূরে তাকিয়ে রইলাম। সে যন্ত্রে ঢুকে নির্দিষ্ট কিছু ইনপুট করলো, তারপর চাপ দিল সেই লাল বোতামে। হঠাৎ দেখি তার শরীরটা একরকম ঢলে পড়ল, নিস্পন্দ, কিন্তু মুখে এক ধরনের হাসি খেলা করছে, গভীর তৃপ্তির, যেন কোনো প্রিয় মুহূর্ত তার সামনে আবার ফিরে এসেছে। আমি বুঝলাম সে অতীত বা ভবিষ্যতের কোনো সময়কে উপভোগ করছে। তাকে আর বিরক্ত করলাম না, নিঃশব্দে সরে এলাম নিজের ঘরে। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরতেই থাকলো, এত রাতে এই সময় নিকোলাস কোথায় গেল, কেন গেল? সে এত প্রসন্ন ছিল কেন? 4ঠা অক্টোবর। পরদিন সকালে নিকোলাস যথারীতি ফুরফুরে মেজাজে। আমি আর আগের রাতের কথা তুললাম না। নিকোলাস বলল, চলো আজ একটু সফর করা যাক, কিন্তু এইবার সিরিয়াসলি কিছু, হ্যাঁ, ঐতিহাসিক বা ভবিষ্যতের ঘটনায় ঘুরে আসি। আমিও এক বাক্যে রাজি। আমরা প্রস্তুতি নিয়ে টাইম মেশিনে প্রবেশ করলাম। প্রথম গন্তব্য অতীত, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রায় 4500 বছর আগের হরপ্পা সভ্যতা। আমরা যখন পৌঁছালাম তখন সূর্য মাথার ওপর। হরপ্পার পাথরের ঘর, পরিষ্কার ড্রেনেজ সিস্টেম, কাঁচা মাটি আর ইট দিয়ে তৈরি বাড়ি। লোকেরা পাথরের মূর্তি বানাচ্ছে, কেউ কাপড় রং করছে, কেউ নদী থেকে জল তুলছে। একজন মহিলা কুমোরের চাকার সামনে বসে মাটির পাত্র বানাচ্ছে। শিশুরা গৃহের পাশে খেলছে। আমরা স্পিরিট ফর্মে দাঁড়িয়ে তাদের দেখছি, এমনভাবে যেন তারা আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেও আমাদের অস্তিত্ব টের পাচ্ছে না। নিকোলাস বলল, কল্পনা করতে পারো 4000 বছর আগের মানুষ এইভাবে সিস্টেম ফলো করে চলতো? দ্বিতীয় গন্তব্য ভবিষ্যৎ, পৃথিবী, 2125 সাল। এবার আমরা গন্তব্য স্থির করলাম ভবিষ্যতের পৃথিবী।
যখন পৌঁছালাম, চারপাশে কাঁচের উঁচু উঁচু টাওয়ার, আকাশে ওড়ানো গাড়ি, রোবট মানুষদের অভিবাদন জানাচ্ছে। লোকেরা কানে এক ধরনের ন্যানো কমিউনিকেটর পরে আছে, চোখে বিশেষ গ্লাস, যেগুলো তাদের ভার্চুয়াল জগৎ আর বাস্তবের মধ্যে মিলিয়ে দিচ্ছে। শহরের নাম নিউ টোকিও। সেখানে মানুষ, রোবট আর এআই একসাথে কাজ করছে। আমরা হাঁটছি এক আধুনিক স্কাই ওয়াকের উপর দিয়ে, নিচে পরিবেশ বান্ধব ইঞ্জিনে চলা ট্রেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখানে মানুষ আর কাজ করছে না, বরং তাদের কাজ বিশ্লেষণ করছে এআই। আমরা দেখলাম একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রকে বোঝাচ্ছেন কিভাবে সময় একমাত্র জিনিস যেটাকে ধারণ করা যায় না, কেবল অনুভব করা যায়। তৃতীয় গন্তব্য, ভবিষ্যতের মহাকাশ কলোনি টাইটান, শনি গ্রহের উপগ্রহ। আমরা এবার সাহস করে গন্তব্য স্থির করলাম আরও এক বিস্ময়কর জায়গায়, শনি গ্রহের উপগ্রহ টাইটান, যেখানে 2250 সালের দিকে মানুষের একটি কলোনি গড়ে উঠেছে। যখন পৌঁছালাম তখন এক কাঁচের বিশাল গম্বুজের ভিতরে কৃত্রিম আলোয় গড়ে তোলা হয়েছে সবুজ গাছপালা, বাসস্থান, গবেষণাগার। লোকেরা কম্প্রেসড স্যুট পরে হেঁটে বেড়াচ্ছে, গবেষকরা খনিজ পরীক্ষা করছে, কেউ বা নতুন ফসলের বীজ বিশ্লেষণ করছে। দূর থেকে শনি গ্রহের রিং ঘুরে যাচ্ছে নিঃশব্দে। নিকোলাস বিষণ্ণভাবে বলল, দেখো রুদ্র, দেখো কিভাবে মানুষ তার নিজের গ্রহ ছেড়ে এইখানে এসে ঠাঁই নিয়েছে। দিনের শেষে নানা জায়গায় ঘুরে আবার লাল বোতামে চাপ দিয়ে আমরা ফিরে এলাম বর্তমানের হোক্কাইডোর বাড়িতে। সবকিছু নিঃশব্দ, পাখির ডাক, পাহাড়ি হাওয়া, দূরে কুয়াশার রেখা, কিন্তু নিকোলাস কিছুটা চুপচাপ। আমার মনে পড়ে গেল গত রাতের কথা। সে যাত্রা কি তবে কোনো ব্যক্তিগত মুহূর্তের খোঁজে ছিল? কার স্মৃতি দেখতে চেয়েছিল? সে বলল, চলো তোমাকে আরেকটা জিনিস দেখায়। এই বলে সে লোকেশন সেট করে বোতাম টিপল। আমার হাতে একটা রিমোট আর নিজে একটা রিমোট নিয়ে নিল এবং দুজনেই চলে গেলাম অতীতে। একটা পুরনো কাঠের দোতলা বাড়ির একটা ঘর, জানালার পর্দা অল্প একটু দুলছে, বাইরের আলো এসে পড়েছে ঘরের ভেতরে ছায়ার মতো। বাতাস ভারী, এক অদ্ভুত নিঃশব্দ শোক জমে আছে যেন দেওয়ালে, মেঝেতে, প্রতিটি নিঃশ্বাসে। ঘরের মাঝখানে এক প্রাচীন পাথরের মেঝে, তার উপর একটি কাঠের পালঙ্ক, মেহগনি কাঠ, নকশা কাটা হেডবোর্ড। বিছানায় একটা ছোট্ট শরীর নিথর হয়ে শুয়ে আছে। একটি মেয়ে, চোখ বন্ধ, মুখে শিশু সুলভ শান্তি, যেন ঘুমাচ্ছে অথচ নড়ছে না। তার মাথার পাশে ঝুঁকে কাঁদছে একজন মহিলা, নিঃশব্দে, গভীরভাবে। চোখের জল থেমে থেমে পড়ছে সেই নিষ্প্রাণ হাতের ওপর। নিকোলাস ধীরে ধীরে বলল, ওই ওই যে বিছানায় শুয়ে আছে, ও ও আমার মেয়ে। আরে একে তুমি দেখেছো? তার গলা কেঁপে উঠল। এ আমার স্ত্রী রুদ্র। রুদ্র, আমি আমার মেয়েকে দেখার জন্য আমার সারা জীবনের জ্ঞানকে কাজে লাগিয়ে এই যন্ত্র তৈরি করেছে, শুধু শুধু একটু দেখবো বলে। সে তো এখন নেই না, অতীত আঁকড়ে ধরে লাভ কি বলো? সে রোগে মারা গেছে, সেখানে তুমি বা কি করবে বলো? নিকোলাস রেগে ঝাঁঝ দেখিয়ে বলল, কিসের রোগ? হ্যাঁ, কিসের রোগ, কিসের মৃত্যু? এটা একটা মার্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা হত্যা। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? চলো চলো, দেখাচ্ছি আমাকে। এই বলে সে যন্ত্রের বোতামে চাপ দিল। আবার ফিরে এলাম বর্তমানে। নিকোলাস দ্রুত আরেকটা লোকেশনের ল্যাটিটিউড, লঙ্গিটিউড ইনপুট করলো। এরপর আবার সুইচে চাপ। আমরা চলে গেলাম অতীতের আর এক অন্য সময়।
অন্য জায়গায়। চোখ খুলে দেখি চারিদিকে ঝড় আর বৃষ্টির দাপটে দূরের পাহাড়ের গাছগুলো নুয়ে পড়েছে। হোক্কাইডোর পাহাড়ের কোলে আছড়ে পড়ছে ঝড়। তুষার ও বাতাস মিলে প্রকৃতির এক ভয়াল রূপ তুলে ধরছে, যেন তার ক্রোধে চূর্ণ করতে চাইছে পাহাড়ের দম্ভ, মানুষের অহংকার। কিন্তু হোক্কাইডোর পর্বতমালা নীরবে সব সহ্য করে যাচ্ছে। এক একটা শিখর দাঁড়িয়ে আছে যেন পাহাড়ের নির্লিপ্ত আত্মমর্যাদার প্রতীক হয়ে। তুষারপাতে ভরে গেছে চারদিক। আকাশ থেকে আসা সাদা সাদা বরফ গোড়াগুলো যেন এক একটা নিঃশব্দ তীর, ঝড়ের পাগলামির ছাপ রেখে যাচ্ছে সব কিছুর গায়ে। শহরের কিছু বাড়ির জানালা দিয়ে আলো ছড়িয়ে পড়ছে অন্ধকারে, আর সেসব বাড়ির বারান্দা ঝড়ের স্রোত থেকে রক্ষা করতে চাইছে ঘরকে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে প্রতি মুহূর্তে। বন্দর এখন প্রায় জনশূন্য। নৌকাগুলো তীব্র দোল খাচ্ছে সাগরের বিক্ষুব্ধ জলে। জেলেরা তাদের শেষ শক্তি দিয়ে নোঙর ফেলছে আর দৌড়ে যাচ্ছে লাইট হাউসের দিকে। সেই লাইট হাউস একমাত্র আশার আলো হয়ে ঝড়ের বুক চিঁড়ে ছড়িয়ে দিচ্ছে পথের দিশা। আমি আর নিকোলাস এই ভয়ানক বাস্তবতার মধ্যেও কিছুটা বাইরে দাঁড়িয়ে। আমরা তখন স্পিরিট ফর্মে, কারো চোখে পড়ি না, ছুঁতে পারি না কিছু, কিন্তু সব দেখতে পাই, অনুভব করতে পারি নিঃশব্দ সেই কাঁপনগুলো। আমি হঠাৎ খেয়াল করলাম নিকোলাস আমাকে নিয়ে যাচ্ছে পাহাড়ের এক কোণে, যেখানে একটা বাড়ি দাঁড়িয়ে আছে, ঝড়ের তোয়াক্কা না করে দৃঢ়তা নিয়ে। বাড়িটা দেখতে বেশ অদ্ভুত। জাপানের বেশিরভাগ কাঠের বাড়ির তুলনায় অনেক আলাদা। এর কাঠামো পাথরে মোড়া, ছাপটা ধাতব রঙের, জানালাগুলো সরু ও উঁচু। এই ধরনের বাড়ি জাপানে বিরল, বরং আলজিয়ার্স বা ইউরোপের উপকূলবর্তী শহরে এমন কেল্লা বাড়ি দেখা যায়। আমরা সহজেই ঘরে ঢুকে পড়লাম, কারণ স্পিরিট ফর্মে আছে। দেয়াল দরজা কোনো বাধা নয় আমাদের জন্য। ভেতরে ঢুকেই আমি যেন একটা অদ্ভুত ঘোরে ডুবে গেলাম। ঘরটা দেখে মনে হচ্ছিল উষ্ণ ও আরামদায়ক। বাইরের তুষার ঝড়ের দাপটকে উপেক্ষা করে ভিতরে যেন সময় থেমে আছে। দেখলাম একজন চুপচাপ বসে আছেন একটা চেয়ারে, বয়সে মধ্যবয়স্ক, পরিপাটি কোট প্যান্ট পরা, চোখে গোল ফ্রেমের চশমা, এক হাতে ধরা বই। সে তার কাঠের চেয়ারে দুলে দুলে বই পড়ছে, যেন এক তন্দ্রাচ্ছন্ন ছন্দে। তার সামনে ছোট একটি কাঠের টেবিল, তার উপরে ছড়ানো কয়েকটা পুরনো বই, এক কাপ ঠান্ডা চা আর কিছু মেডিকেল কাগজপত্র। ঘরের কোণে বোর্ন ফায়ার চলছে, আগুনের লালচে আলো ঘরের কাঠের দেওয়ালে নাচছে। তার পায়ের কাছে বসে আছে এক হাস্কি কুকুর, সাদা কালো লোমে মোড়া। তার তীক্ষ্ণ নীল চোখে একটা বুদ্ধিদীপ্ত প্রশান্তি। কুকুরটি চুপচাপ বসে আগুনের দিকে তাকিয়ে যেন কিছু অনুভব করছে। ঘরটির দেওয়াল কাঠের, পুরনো পাইন কাঠের বোধ হয়। দেয়ালের একপাশে কিছু ছবি, সাদা কালো ফ্রেমে বাঁধানো। কেউ কেউ হাসছে, কেউ কেউ গম্ভীর। ঘরের একটা জানালা তুষারে একেবারে ঝাপসা করে রেখেছে বাইরের দৃশ্য। আমি কিছু বলার আগেই নিকোলাস বলল, এই সময়টা আজ থেকে 3 বছর আগে। তখন আমি বার্সেলোনায় এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম। তোমাদের সাথে সেখানেই প্রথম দেখা হয়, মনে আছে? আমাদের এই শহরে বেশি লোকজন থাকে না। ছোটখাটো যে কোনো রোগ এই ডাক্তারবাবুই দেখেন। আর এই যে মানুষটাকে তুমি এখানে বই পড়তে দেখছো, উনি আমাদের শহরের একমাত্র ডাক্তার, ডক্টর ফ্র্যাঙ্কলিন। আমি তাকে বললাম, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? নিকোলাস চোখ সরায় না ফ্র্যাঙ্কলিনের দিক থেকে। নিকোলাস চুপ করে গেল। তার চোখে তখন একটা চাপা বিষণ্ণতা, যেন এই দৃশ্যের পেছনে আছে কোনো রহস্য, কোনো যন্ত্রণা, যা এখনো সে মুখ ফুটে বলেনি। ঠিক সেই সময় দরজায় টোকার শব্দ। প্রথমে একবার,
তারপর যেন এক ছন্দে বাড়তে লাগলো টোকা, ঠক 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 ঠক। বাইরে তখন প্রবল তুষারপাত। তীব্র ঝড়ের আওয়াজ ভেদ করে সেই দরজা ঠকার আওয়াজ আমাদের কানে আসছে। আমার মনে হলো নিশ্চয় কেউ বিপদে পড়েছে। এমন ঝড়ে এমন রাতে কেউ যদি দরজায় আসে, তার অবস্থা নিশ্চয় শোচনীয়। আমি দেখলাম ফ্র্যাঙ্কলিন একবার দৃষ্টি দিল দরজার দিকে, তারপর আবার বইয়ের পাতায় মন দিল। চোখে ছিল এক ধরনের অবজ্ঞা, যেন কে এসেছে তার তাতে কিছুই যায় আসে না। কুকুরটা একবার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, কিন্তু চিৎকার করলো না, শুধু গা সোজা করে আবার শুয়ে পড়ল। ঠিক তখনই আবার দরজায় জোরে ধাক্কার আওয়াজ, এবার বেশ জোরে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। যদিও আমি জানি এই অবস্থায় আমরা কিছু করতে পারবো না, তবুও মনে হলো যেন আমি গিয়ে দেখি দরজার বাইরে কে এমন আকুতি মিনতি করে ডাকছে, কি হয়েছে তার। হঠাৎ একটি কর্কশ গলার আওয়াজ আকাশ ফাটিয়ে বলে উঠল, কোন ভিখারির বাচ্চা এখন আমার বাড়িতে এসেছিস রে? যা এখন এখান থেকে যা, ক্লিনিক বন্ধ। সেই স্বরে ছিল বিদ্বেষ, রাগ আর অদ্ভুত দম্ভ। আমি থমকে গেলাম। দেখলাম নিকোলাসের চোখ তীক্ষ্ণ হয়ে উঠেছে। একটু পরে উঠে গিয়ে দরজা খুললেন ডক্টর ফ্র্যাঙ্কলিন। গায়ে তার উলের চাদর, মুখে বিরক্তির ছাপ। ঠান্ডার কারণে নিঃশ্বাসে ধোঁয়ার মতো কুয়াশা। দেখলাম দরজার ওপারে দাঁড়িয়ে আছেন একটা মহিলা। কাছে গিয়ে দেখলাম এ তো নিকোলাসের স্ত্রী এমিলিয়া। ঠান্ডায় কাঁপছেন, হাতে শক্ত করে ধরা একটা ছোট কাপড়ের থলে, মুখে আতঙ্ক আর অজানা আশঙ্কা। ফ্র্যাঙ্কলিন খেকিয়ে উঠলেন, কি হয়েছে? এত রাতে দরজায় টোকা দিচ্ছিস কেন? এমিলিয়া গলা কাঁপিয়ে বললেন, ডাক্তারবাবু, মেয়েটা সন্ধে ঠিকঠাক খেলছিল, হঠাৎ একটু আগে বুকটা চেপে ধরলো, তারপর পড়ে গেল। তারপর থেকে আর কোনো কথা বলছে না। আপনি একবার দেখে যাবেন, চলুন না ডাক্তারবাবু। দেখলাম ডাক্তারের চোখে কোনো উদ্বেগ নেই। তিনি সোজাসুজি বলে উঠলেন, টাকা এনেছিস? এমিলিয়া হঠাৎ থেমে গেলেন, মুহূর্তখানেক চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর কাপড়ের থলেটা খুলে কিছু টাকা বের করে বললেন, আমার স্বামী নিকোলাস, আপনি তো তাকে চেনেন, এই শহরের একজন বিজ্ঞানী। এখন তিনিও আমাদের বাটলার এক বিজ্ঞানী সম্মেলনে গেছেন, তাই বাড়িতে কোথায় কি টাকা আছে জানি না, তবে আমার কাছে 300 ইয়েন আছে। আপনি চলুন প্লিজ, নিকোলাস ফিরলেই আপনার পুরো টাকা দিয়ে দেবে সে। আপনি এখন শুধু একবার মেয়েটাকে দেখে নিন, দয়া করে একটু চলুন আমার সাথে। ফ্র্যাঙ্কলিন হেসে উঠলেন তীব্র বিদ্রুপে, ঠোঁটের কোণে ব্যঙ্গ সুর। বলল, ভিখারি কোথাকার, টাকা নেই তো এখানে কি করছিস? এটা কি তোর বাবার মুদিখানা? এখানে ধার বাকি চলে না, বুঝলি? 1200 ইয়েন লাগবে, 1 পয়সা কম হলেও আমি যাব না। 1200 ইয়েন? এত টাকা তো এখন নেই। আপনি চলুন, নিকোলাস এলে আপনাকে টাকা দিয়ে দেবে। তোর কি মনে হয় আমি বেশি টাকা নিই? শোন, টাকা না থাকলে আমি যাব না। দেখ, আমার সময়টাই নষ্ট করে দিল। ভাগ এখান থেকে। এমিলিয়ার চোখের জল ঠান্ডায় বরফ হতে হতে গড়িয়ে পড়ল গালে। তিনি আর কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন ডাক্তারটির চোখে। সেই চোখ যা সহানুভূতি জানে না, মায়া জানে না। ফ্র্যাঙ্কলিন মুখ ঘুরিয়ে বললেন, যাচ্ছে তাই। তারপর দরজাটা মুখের ওপর সশব্দে বন্ধ করে দিলেন। চারপাশে আবার নেমে এলো নিস্তব্ধতা। ফ্র্যাঙ্কলিন আবার এসে চেয়ারে বসলেন। শুধু শোনা যেতে লাগলো ঘড়ির টিকটিক শব্দ, আর হঠাৎ হঠাৎ বাতাসের দরজা তুলে ওঠার শব্দ। আমি তখনও দাঁড়িয়ে, অসাড়, বাকরুদ্ধ। নিকোলাস কিছু বলছিল না, তবে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তার চোখে জল নেই, কিন্তু শূন্যতায় ভরা দৃষ্টির পেছনে লুকিয়ে আছে এক দগ্ধ হৃদয়ের আর্তনাদ। এটাই ছিল সেই রাত, যে রাতে শুধু এক মেয়ে মারা যায়নি, একজন মা, একজন বাবা, একজন মানুষও ভেঙে পড়েছিলেন সমাজের হৃদয়হীন দেওয়ালে।
ঘরটা আবার নিস্তব্ধ। ডক্টর ফ্র্যাঙ্কলিন আগের মতোই চেয়ারে বসে, বই হাতে, চোখে মুখে বিরক্তি আর ক্লান্তি। ঘরের একপাশে উনুনে জ্বলছে আগুন, বাইরে চলছে তীব্র তুষারপাত। ঘড়ির কাঁটা যেন টিকটিক শব্দে বলে চলেছে সময়ের বিরুদ্ধে একটা না বলা প্রতিক্রিয়া। প্রায় 15 মিনিট পর হঠাৎ আবার টোকার শব্দ, একবার, দুবার, তারপর ক্রমাগত। ফ্র্যাঙ্কলিন বিরক্ত হয়ে উঠলেন, দরজা খুললেন রেগে গিয়ে, মুখে অপমানজনক ভঙ্গি নিয়ে বলে উঠলেন, এবার কি এনেছিস? শোন, টাকা না থাকলে আমি কিন্তু যাব না। কিন্তু দরজার ওপারে দাঁড়ানো সেই মুখটা এবার আগের চেয়ে দৃঢ়। এমিলিয়া, নিকোলাসের স্ত্রী, চোখে অশ্রু, কাপা কাপা ঠোঁট, কিন্তু এই মুহূর্তে এক মা। তিনি বললেন, ডাক্তারবাবু, আমি আমি টাকা আনতে পারিনি, তবে আমার মেয়েকে বাঁচাতে যা কিছু ছিল সব নিয়ে এসেছি। এরপর নিজের শীতে জমে যাওয়া হাতটা বাড়িয়ে দিলেন। তার হাতের তালুতে একে একে তুলে দিলেন সোনার চুড়ি, আংটি, কানের দুল আর গলার হার, যেখানে প্রতিটি জিনিস ছিল তার জীবনের স্মৃতি, হয়তো বিবাহের উপহার, হয়তো কোনো উৎসবের আনন্দ। আর সব কিছু গলিয়ে দিলেন মেয়ের একটা শ্বাসের আশায়। এগুলো আসল সোনা, একবার ওজন করে দেখুন, 1200 ইয়েন নয়, এর চেয়ে অনেক বেশি দাম পেয়ে যাবেন। এবার অন্তত দয়া করে চলুন। ফ্র্যাঙ্কলিনের চোখ জলজল করে উঠল, একটা লোভের দীপ্তি। তার ঠোঁটের কোণে গোঁফের নিচে চাপা হাসি, মুখে তীব্র অমানবিকতা। দাঁড়া, আমি আমার ট্রিটমেন্ট বক্সটা নিয়ে আসি। এই বলে সে হাতে থাকা সমস্ত গয়না আর টাকা নিয়ে ভেতরে চলে গেল। তুষারে ভেজা দরজাটা খোলা রইল। আমরা স্পিরিট ফর্মে দাঁড়িয়ে দেখলাম এক মা, যার একমাত্র অবলম্বন তার বাচ্চার প্রাণ, সেই প্রাণকে বাঁচাতে আজ নিজের অস্তিত্ব বিকিয়ে দিল। তারপর রওনা হলো তারা দুজন। সামনের বরফ ঢাকা রাস্তা, বাতাসে উড়ছে বরফ কণা, চারিদিকে নিস্তব্ধতা। মাঝে মাঝে দূরে এক আধটা জানলায় আলো দেখা যাচ্ছে। এমিলিয়া হাঁটছেন তাড়াতাড়ি, মায়ের প্রাণ কাঁপছে, দ্রুত যেতে হবে। আর ফ্র্যাঙ্কলিন হাঁটছে অলস ভঙ্গিতে, হাতে দুলছে চিকিৎসার বাক্স। চলুন না ডাক্তারবাবু, দয়া করে একটু তাড়াতাড়ি চলুন। ফ্র্যাঙ্কলিন গর্জে উঠলেন, চুপ কর, বেশি বকবক করবি না। আমি এভাবেই যাব, না পোষালে অন্য ডাক্তার ডেকে নে। এই ঝড়ের রাতে চলছি, সেটাই অনেক। তোর জন্য পড়ে কি হাত পা ভাঙবো নাকি? তার গলায় নেই কোনো সহানুভূতি, নেই কোনো দায়িত্ববোধ। এমিলিয়া শুধু চেয়ে রইলেন, চোখ ভেজা, ঠোঁট কাঁপছে, কিন্তু আর কিছু বললেন না। তিনি জানেন কিছু বললে আরো অপমান জুটবে, তাই সেই অপমান গিলে তুষারে পা ফেলতে ফেলতে ছুটলেন সামনে, যেন একটু আগেই পৌঁছাতে পারেন মেয়ের কাছে। আমরা স্পিরিট ফর্মে তাদের পেছনে পেছনে চলছি। তুষারের চাদরে ঢাকা হোক্কাইডোর পথঘাট, শীতের কুয়াশা ঘিরে ধরেছে চারপাশ। এই অন্ধকারে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন দুজন মানুষ, একজন মা, অন্যজন ডাক্তার, অথবা শুধু একজন ধনলোভী মানুষ। বাড়ির সামনে এসে এমিলিয়া আর এক মুহূর্ত দেরি না করে ছুটে ভেতরে ঢুকে গেলেন। ডক্টর ফ্র্যাঙ্কলিন পিছনে পিছনে হাঁটলেন, শীত, ক্লান্তি আর বিরক্তি তার প্রতিটি ভঙ্গিতে। ভেতরে ঢুকতেই দৃশ্যটা একরাশ হাহাকার ছড়িয়ে পড়ল। ঘরের মাঝখানে একটা পালঙ্ক, সেই পালঙ্কের ওপর শুয়ে আছে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে, নিঃশব্দ, নিথর, যেন ঘুমিয়ে পড়েছে। তবে ঘুম নয়, এ ঘুম চিরন্তন। ডাক্তার ফ্র্যাঙ্কলিন এগিয়ে এলেন, একটু নাড়াচাড়া করলেন, স্টেথোস্কোপ বুকে লাগালেন, চোখে আলো ফেললেন, তারপর সোজা হয়ে দাঁড়ালেন। তার মুখে নিস্পৃহতা, ঠোঁটে সামান্য বিরক্তি, যেন একটা কাজ শেষ করেছেন মাত্র। মেয়েটা মরে গেছে অনেক আগেই। এই শব্দগুলো যেন একটা বজ্রপাত হয়ে আছড়ে পড়ল ঘরের নিঃশব্দ বাতাসে।
নিকোলাসের স্ত্রী এমিলিয়া এক মুহূর্ত নিশ্চুপ, তারপর হাও মাও করে কেঁদে উঠলেন। না না, এটা হতে পারে না। একটু আগেই তো খেলছিল। ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে দেখুন, আপনি দেখুন না একটু ভালো করে। নিকোলাস এলে আমি তাকে কি জবাব দেব? একটু দেখুন না প্লিজ। তার কান্না যেন দেয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল আকাশে। আমরা স্পিরিট ফর্মে হলেও কষ্টের এই শব্দগুলো কানে বাজছিল কাঁটা তারের মতো। একজন মায়ের বুক ফাটা কান্না, যার সামনে শুয়ে আছে তার জীবনের আলো। নিকোলাস পাশে দাঁড়িয়ে চুপচাপ। তিনি কোনো শব্দ করছেন না, কিচ্ছু বলছেন না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার চোখ বেয়েও অশ্রু ঝরছে। সেই অশ্রুতে ছিল অপরাধ বোধ, ছিল হাহাকার, ছিল অসহায়তা। এমন সময় দেখি ফ্র্যাঙ্কলিন নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেন। তার মুখে নেই এক ফোঁটা সহানুভূতি, বরং চোয়াল শক্ত, ঠোঁটে কটাক্ষ। যত সব নাটক। মরা মেয়েকে বাঁচাতে ডেকেছিস? আগে টাকা নিয়ে গেলে কিছু হয়তো করা যেত। আগে টাকা নিয়ে আসতে শেখ, তারপর ডাক্তার ডাকিস। পরের বার ঠিকঠাক টাকা নিয়ে যাস। এই বলে তিনি দরজার বাইরে চলে গেলেন। কাঁধে ঝুলছে তার সেই ট্রিটমেন্ট ব্যাগ, তার ভেতরে একটি মেয়ের প্রাণ বিনিময়ে পাওয়া কিছু সোনা আর টাকা। তুষার তখনও পড়ছে, আর ঘরের ভেতরে একটা মায়ের বুক ফাটা কান্না, একটা বাবার নিঃশব্দ কষ্ট, আর এক নিথর শিশু যে আর কখনো খেলবে না, হাসবে না, ডাকবে না। সেই বিভীষিকাময় স্মৃতির যাত্রা শেষে আমরা টাইম মেশিন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। ঘরটা একটু ঝাপসা লাগছিল আমার চোখে, কিন্তু নিকোলাসকে দেখে বুঝলাম ওর অবস্থা আরো খারাপ। ওর মুখ ফ্যাকাশে, চোখ অর্ধ নিমিলিত, শ্বাস অনিয়মিত। এক ঝটকায় সে নিজেকে আর সামলে রাখতে পারল না। দেখলাম নিকোলাস থপ করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি কোনোভাবে ওকে ধরে ফেললাম। বুকে এক অজানা আতঙ্ক চেপে বসেছে। আমি ডাকলাম, নিকোলাস, শুনতে পাচ্ছ? কিন্তু কোনো সাড়া নেই। কোনো মতে ওকে ধরে শোয়ার ঘরের দিকে টেনে নিয়ে গেলাম। তখনই দেখি ঘরের এক কোণে বসে এমিলিয়া চুপচাপ একটা বই পড়ছিল। আমাদের দেখে সে দ্রুত উঠে এলো। নিকোলাস, ওর কি হয়েছে? তার চোখে উৎকণ্ঠা, কণ্ঠে কম্পন। আমি কোনোভাবে শান্ত গলায় বললাম, ও কিছু না, একটু কাজের চাপ ছিল, ক্লান্ত হয়ে গেছে, শরীর খারাপ করেছে। সত্যিটা বলা আমার পক্ষে তখন অসম্ভব ছিল। যা দেখলাম, যা জানলাম, তার ভার তখনও আমার বুকের মধ্যে তোলপাড় করছিল। এমিলিয়া কিছু না বলে তৎপর হয়ে উঠলেন। আমার হাত থেকে নিকোলাসের ভার নিয়ে নিজেই স্বামীকে বিছানায় শুইয়ে দিলেন, সাবধানে কম্বল ঠেকে দিলেন। সেই মমতা, সেই নিঃশর্ত ভালোবাসা আমাকে মুহূর্তে নীরব করে দিল। আমি পাশে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। ও যেন ঘুমাচ্ছে, অথচ এই ঘুম গভীর, প্রায় অচেতনতার সীমায়। ঠিক তখনই নিকোলাসের একটা শব্দ ভেসে এলো। নিকোলাস যেন ঘুমের মধ্যেও কথা বলছে। রুদ্র, তুমি বলো, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এটা খুন, নাকি তুমিও ভেবে নিয়েছো এটা একটা মেডিকেল এরর? বলো রুদ্র, বলো। আমি হতভম্ব হয়ে গেলাম। ওর কণ্ঠে ছিল কান্নার নিচু ঢেউ, হতাশা আর প্রশ্নের বিষাক্ত ছায়া। আমার চোখে তখন বারবার ভেসে উঠছিল ফ্র্যাঙ্কলিনের সেই নিষ্ঠুর মুখ আর নিঃসহায় এমিলিয়ার আত্মসমর্পণ। আমি কিছু বলিনি তখন, শুধু ধীরে পেছন ফিরে দাঁড়ালাম। এমিলিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ওর খেয়াল রেখো, খুব যত্নে রেখো। ওর শরীরের চাইতে ওর মনটা এখন অনেক বেশি ভেঙে গেছে।
তোমার মতো নিকোলাসও একই কষ্টে আছে, তবে সে ব্যক্ত করতে পারে না। তারপর আমি নীরবে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ছয়ই অক্টোবর, দুদিন পেরিয়ে গেছে। এই শহর, এই মানুষগুলো, এই ঘর, সবকিছুর সাথেই আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আমি জানি আমার কাজ শেষ, এখানে আমার থাকার আর কোনো উদ্দেশ্য নেই। তাই আমি সকালে নিকোলাসের জন্য একটা চিঠি লিখলাম। চিঠিটা বাটলারকে হাতে দিলাম, যাতে ও সেটা পৌঁছে দেয় ওর মনিবের কাছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় নিকোলাস, আমি জানি তুমি এখন তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ। একটা বাবা হিসেবে এই শোক পেরিয়ে ওঠা সহজ নয়, আমি জানি। তবে আমি আশা করি তুমি এই যন্ত্রণাকে অন্ধকারে না ঢেকে আলোতে টেনে আনবে। তুমি এক বিজ্ঞানী, তুমি জানো অন্ধকারকে বুঝতে পারলে তবেই আলোকে মূল্য দেওয়া যায়। আর আমার কাজ এখানে শেষ, আমিও এবার নিজের বাড়ি ফিরতে চাই। তবে তার আগে আজ বিকালে শহরের অলিগলি আর কিছু পুরনো বইয়ের দোকান ঘুরে দেখতে চাই। যদি সম্ভব হয় খরচা বাবদ 1200 ইয়েন পাঠিয়ে দিও। ইতি, রুদ্র। চিঠি দেওয়ার অল্প কিছুক্ষণ পর বাটলার আবার এলো। সে আমার হাতে এক বান্ডিল টাকা দিয়ে বলল, স্যার, এই মনি পাঠিয়েছেন, এটা 1500 ইয়েন আছে এখানে। আমি অবাক হয়ে তাকালাম। ক্রলকে এই প্রথম কথা বলতে শুনলাম। বিকালে আমি শহর ঘুরতে বেরিয়ে পড়লাম। কয়েকটা অচেনা গলি, কিছু বইয়ের দোকান, কিছু পুরনো স্মৃতির খোঁজ। হালকা তুষারপাত শুরু হয়েছিল। শহরের মানুষজন শীতে গুটিয়ে নিচ্ছে নিজেকে। সন্ধ্যায় আমি বাড়ি ফিরলাম। বাড়ির দরজায় পৌঁছতেই বাটলার আমাকে দেখে থমকে দাঁড়ালো। তার মুখে অবাক, প্রায় স্তব্ধ এক অভিব্যক্তি। আমি একটু অবাক হলাম না, কিন্তু কিছু বললাম না। ঘরে ঢুকলাম। সেই মুহূর্তেই নিকোলাস আমার সামনে এলো। আমার চোখে চোখ পড়তেই ওর মুখে ছায়া, শক, ভয়, অনিশ্চয়তা। ওর হাতে থাকা ওয়াইনের গ্লাসটা পড়ে গেল মেঝেতে। গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। লাল রঙের ওয়াইন মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে রান্নাঘরের দিক থেকে এমিলিয়া ছুটে এলেন। গ্লাস ভাঙার শব্দ শুনেই বুঝে এসেছিলেন, কিন্তু আমাকে দেখে তার চোখে বিস্ময়। দৃষ্টি 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তারপর কোনো শব্দ না করেই উল্টো ঘুরে রান্নাঘরের দিকে চলে গেলেন। ঘরে তখন একরকম নীরব বিস্ফোরণ চলছিল। আমি সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, কি হলো নিকোলাস? আমার বন্ধু ডাক্তার ফ্র্যাঙ্কলিনকে আমন্ত্রণ জানাবে না? নিকোলাস চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। তার দৃষ্টি ছিল স্থির, গভীর, প্রায় ঝলসে দেওয়ার মতো। সে যেন প্রশ্ন করছিল, তুমি তো জানো এই লোকটাই আমার মেয়েকে কেড়ে নিয়েছে, কিন্তু তুমি কিভাবে এই খুনি মানুষটিকে এই ঘরে আনলে? আমার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। আমি কোনো উত্তরের চেষ্টা করিনি, শুধু তাকিয়েছিলাম। আমার সেই নীরব শান্ত চোখ দেখে নিকোলাস যেন হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। সে গলার স্বর শক্ত করল, মুখে এক ঠান্ডা হাসি টেনে বলল, আসো আসো, ডিনার তো হবে, তার আগে ওয়াইন হবে নাকি? আমি ওর প্রস্তাব উপেক্ষা করে বললাম, না, ওয়াইন এখন নয়, বরং বলি কিভাবে আমার এই নতুন বন্ধুর সাথে পরিচয় হলো। আজ বিকেলে শহরটা ঘুরতে বেরিয়েছিলাম। এক অলিগলিতে পড়ে গিয়ে পায়ে মোচড় লাগে। আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করতেই সবার মুখে একটাই নাম, ডক্টর ফ্র্যাঙ্কলিন। সবাই বলল এই চত্বরে নাকি একমাত্র ভরসাযোগ্য চিকিৎসক উনি। বিশেষ করো, মাত্র 200 ইয়েনেই আমার যন্ত্রণা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি অবাক, মুগ্ধ, আর সত্যি বলতে একটু কৃতজ্ঞ। তাই ভাবলাম, এই অচেনা শহরে কেউ যদি সন্ধেটা ভাগ করে নেয় মন্দ কি। প্রথমে উনি রাজি হচ্ছিলেন না, তবে 1000 ইয়েন দিলে তিনি রাজি হলেন। আমি বললাম, শেষ বিকেলটায় একজন অভিজ্ঞ ডাক্তার একসাথে সময় কাটালে শহরটা আরও সুন্দর লাগে। আর শেষে তাকে আমন্ত্রণ জানালাম আমাদের সাথে ডিনার করতে, আর তোমার আশ্চর্য যন্ত্রটা দেখারও নিমন্ত্রণ দিলাম। তিনি বেশ আগ্রহী। মানুষ 100 বছর আগে কেমন চিকিৎসা জানত,
100 বছর পরে ভবিষ্যতে যন্ত্র দেখতে কেমন হবে সেসব নিয়ে বেশ কৌতূহলী। ঘরে তখন এক অদ্ভুত নীরবতা। নিকোলাস আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তার মুখে আবার সেই ঠান্ডা হাসি ফিরে এলো। সে বলল, তাহলে চলো আগে মেশিনটাই দেখে আসি। কি বলেন ডক্টর ফ্র্যাঙ্কলিন? ডক্টর ফ্র্যাঙ্কলিন, যিনি এতক্ষণ কিছুটা বিভ্রান্ত আবার কিছুটা অস্বস্তিতে ছিলেন, হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন তো আমি অতিথি, তোমাদের অতিথি পরায়ণতার পূর্ণ সদ্ব্যবহার তো করতেই হবে। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই রহস্যময় কক্ষে, টাইম মেশিনের ঘরে। আমরা তিনজন, আমি, নিকোলাস আর ডক্টর ফ্র্যাঙ্কলিন, চুপচাপ ঢুকে পড়লাম টাইম মেশিনে। প্রত্যেকের হাতে নিজ নিজ রিমোট কন্ট্রোল। ল্যাটিটিউড লঙ্গিটিউড সেট করলাম। এটা খুব পরিচিত কোঅর্ডিনেট। একটা বোতাম টিপতেই ঝাঁকুনির মতো মুহূর্ত পেরিয়ে আমাদের চারপাশটা এক ঝাপসা আলোয় মুড়ে গেল। আর পরক্ষণেই পৌঁছে গেলাম এক চেনা সন্ধ্যায়, একটা বাড়ির সামনে। ডক্টর ফ্র্যাঙ্কলিন চারপাশটা দেখে একটু চমকে উঠলেন। আশ্চর্য, এ তো আমার বাড়ি। এই যন্ত্রটা সত্যি অবিশ্বাস্য। এটা কোন সময়ের ঘটনা? আমি ধীর স্বরে উত্তর দিলাম, এটা আজ থেকে ঠিক 2 দিন পরের সন্ধ্যা। ফ্র্যাঙ্কলিন তখন রোমাঞ্চে টকবক করে ফুটছেন। আমি কি আমার ঘরে ঢুকতে পারি? আমি একগাল হেসে বললাম, নিশ্চয়ই, সময় তো আমাদের আজকের মঞ্চ। ঢোকো, দেখে নাও ভবিষ্যৎকে। ডক্টর ফ্র্যাঙ্কলিন একটু দ্বিধা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। তার পেছন পেছন এগিয়ে গেলাম আমি আর নিকোলাস। নিকোলাস আমার দিকে তাকালো, তার চোখে দ্বিধা, সংশয়, কিন্তু একরাশ বিশ্বাস। আমি চোখে চোখে তাকে ইঙ্গিত দিয়ে বোঝালাম আমি আছি। তার চোখে কিছুটা শান্তি ফিরল। ঠিক সেই সময়ই ভেতর থেকে আমাদের ডাক পড়ল, রুদ্র, রুদ্রর। আমি আর নিকোলাস তড়িঘড়ি ঘরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি ডক্টর ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছেন, আতঙ্কে থরথর করে কাঁপছেন। তিনি নিজেই নিজের বিছানায় নিজেকে শুয়ে থাকতে দেখেছেন, এক নিথর দেহরূপে। নিকোলাস বুঝে নিল এটাই ভবিষ্যতের ফ্র্যাঙ্কলিন। আমি চুপচাপ বললাম, কি হয়েছে ডাক্তার? তিনি ঠোঁট কাঁপিয়ে বললেন, আমার স্ট্রোক হয়েছে, অথবা সেরিব্রাল এপিলেপসি। হয়তোবা মাথার করটির ভেতরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। ইস, আমার মেডিকেল বাক্সটা যদি থাকতো। আমি হালকা হাসলাম আর বললাম, এই তো আমি নিয়ে এসেছি আপনার প্রিয় মেডিকেল বক্স। আমি আগে থেকেই মেডিকেল বক্সটা টাইম মেশিনের ঘরে এনেছিলাম। তিনি সঙ্গে সঙ্গেই সেটি নিয়ে নিলেন। তিনি ভুলেই গেছেন আমরা এখন এখানে কোনো কিছুই করতে পারবো না। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত কাজ করলেন। রুদ্র, তুমি এটা ধরো। এই বলে তিনি টাইম মেশিন কন্ট্রোলের রিমোটটা আমার হাতে দিয়ে দিলেন। আর ঠিক এটাই আমি চেয়েছিলাম। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম যে হৃদয়হীন ডাক্তার একদিন কিছু টাকার জন্য একটি শিশুর প্রাণ বাঁচাতে অস্বীকার করেছিল, সেই মানুষটি আজ নিজেই নিজের মৃত্যু প্রত্যক্ষ করছে, নিজের শেষ নিঃশ্বাসকে দেখছে সামনে দাঁড়িয়ে। ডক্টর ফ্র্যাঙ্কলিন যেন উন্মাদ হয়ে উঠলেন। তার চোখে আতঙ্ক, শরীরে বেহুশ আন্দোলন, চিন্তা বুদ্ধি সব লোপ পেয়েছে। তার শিরা, উপশিরা, কোষ, অঙ্গ প্রত্যঙ্গ সব অসাড় হয়ে আসছে, যেন নিজেই অনুভব করতে পারছে মৃত্যু এগিয়ে আসছে ধীরে ধীরে, অবধারিতভাবে। কিন্তু তিনি ক্ষিপ্র হাতে ট্রিটমেন্ট বক্সটা খামচে ধরলেন, এক ছটকায় বের করলেন ল্যান্সেট, ছেড়ে দিলেন শিরা উপশিরা, দেওয়ার চেষ্টা করলেন ইনজেকশন, দিতে লাগলেন সিপিআর। কিন্তু এই সব চেষ্টাই ব্যর্থ হলো, কারণ ওটা ছিল ভবিষ্যতের দেহ। হতাশ হয়ে ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে পড়লেন, শ্বাস কাঁপছে, শরীর ঘামছে, গলা শুকিয়ে কাঠ। আমি আর পারছি না, আমি বাড়ি যাব। আমি ঠান্ডা গলায় বললাম, কিভাবে যাবেন? এই বলেই নিজের হাতে থাকা তার টাইম রিমোটটা ভেঙে ফেললাম। ফ্র্যাঙ্কলিন চিৎকার করে উঠলেন। তিনি রেগে গিয়ে আমাদের দিকে তেড়ে এলেন, আমাকে, নিকোলাসকে আঘাত করতে উদ্যত হলেন। ইউ বাস্টার্ড! কিন্তু অদ্ভুতভাবে তিনি আমাদের স্পর্শও করতে পারলেন না। আমরা ছিলাম সময়ের অন্য প্রান্তে, তার নাগালের বাইরে।
আবার চারপাশের দৃশ্য বদলে গেল। আমরা তিনজন ফিরে এলাম ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে, যেখান থেকে সময় ভ্রমণের শুরু হয়েছিল ঠিক সেখানেই। হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, তবে এবার পার্থক্য একটাই, ফ্র্যাঙ্কলিনের হাতে আর কোনো রিমোট নেই। নিকোলাসকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মেয়ে, ওর পরিবারের কে এই শহরের মেয়র বলে তোমাদের মেয়ে বিচার পায়নি, তাই না? নিকোলাস চুপ করে রইল। নিকোলাস, এই নাও, তোমার মেয়ের মৃত্যুর শাস্তি পাচ্ছে ফ্র্যাঙ্কলিন। আমি ফ্র্যাঙ্কলিনকে একটা টাইম লুপে বন্দি করে দিয়েছি। আজ থেকে এই লোভী ডাক্তার প্রতি ঘন্টায় 1 বার, প্রতিদিন 24 বার আর বছরে 8760 বার তার নিজের মৃত্যুর দৃশ্য প্রত্যক্ষ করবে। প্রতিবার নতুন করে বাঁচার চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হবে। এটাই তার শাস্তি, এটাই তার অনন্ত নরক। আমি আরো বললাম, তাকে আর জেলে পাঠানোর দরকার নেই। বাইরের জেল তার জন্য কিছুই নয়। সে থাকবে কোমায়, তার দেহ জীবিত কিন্তু আত্মা বন্দী এই সময় চক্রে। তার শরীরে কোনো ক্ষত থাকবে না, কিন্তু তার আত্মা প্রতিনিয়ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই কথা শুনে আমার সামনে কেঁদে পড়লেন নিকোলাস, কিন্তু ফ্র্যাঙ্কলিন এখন হিংস্র, অধৈর্য। তিনি চিৎকার করে উঠলেন, না না, আমাকে ছেড়ে দে, পুরো দল ছেড়ে দে কাপুরুষ। সাহস থাকলে রিয়েল ওয়ার্ল্ডে এসে মোকাবিলা কর। জানিস এই শহরের মেয়র আমার জামাইবাবু। আমি শান্ত গলায় থেমে থেমে প্রতিটি শব্দ উচ্চারণ করলাম। ফ্র্যাঙ্কলিন, এই টাকার জন্য তুমি এক শিশুকে খুন করেছো। এবার তোমায় শাস্তি যে পেতেই হবে। আমি মৃত্যুকে ভয় পাই না ফ্র্যাঙ্কলিন, কারণ আমি জানি মৃত্যু আসলে একটা প্রজেক্ট মাত্র। আর যেখানে আইনের হাত পৌঁছায় না, সেখানে আমার সিস্টেমের একটি মাত্র বোতাম সব কিছু রিসেট করে দিতে পারি। চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি। ফ্র্যাঙ্কলিনের আর্তনাদ ক্রমশ অস্পষ্ট হয়ে গেল টাইম লুপের অন্ধকারে। আর আমরা ফিরলাম সেই বর্তমানের দিকে। 10ই অক্টোবর, 3 দিন কেটে গেছে। আজ আমি বাড়ি ফিরছি। সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ডাক্তার ফ্র্যাঙ্কলিনের নিথর দেহ ইতিমধ্যে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বাইরের পৃথিবী জানে সে মাথা ঘুরে পড়ে গেছে, এখন কোমায় আছে। চিকিৎসকরা বলছে জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমি জানি তার শরীরে পৃথিবীতে থাকলেও তার আত্মা আটকে আছে সেই অসীম টাইম লুপে, যেখানে প্রতি ঘন্টায় সে নিজেই নিজের মৃত্যুকে প্রত্যক্ষ করছে। নিকোলাস ও এমিলিয়া, তারা আজ অনেক বেশি কাছাকাছি। দুজনেই বলছিল তারা আবার সন্তান নেবেন, তবে তারা এই দেশে আর নয়, এই শহর ছেড়ে চলে যাবেন ভারতবর্ষে, কারণ এখানে তাদের বেঁচে থাকা কঠিন। এই শহরের প্রতিটি মোড়, প্রতিটি দেওয়াল, প্রতিটি বাতাসে জমে আছে তার ছোট্ট মেয়ের শেষ নিঃশ্বাস। তারা নতুন জীবনের খোঁজে যেতে চান, যেখানে তারা আবার মা বাবা হয়ে উঠতে পারেন। আমার ফিরে যাওয়ার মুহূর্তে সেই বিশ্বস্ত বাটলার, যে এতদিন নীরব থেকে সব দেখেছে, সে হাঁটু গেড়ে বসে আমাকে সম্মান জানালো। আমি কিছু না বলেও বুঝতে পারলাম কেন সে এমন করল। আমি ছায়ার আড়াল থেকে তার প্রভুর জন্য বিচার এনে দিয়েছি, তাই বলে কি? কোনো আদালত, কোনো আইন নয়, এটা ছিল ন্যায়ের নিঃশব্দ প্রতিশোধ। এখন আমি ফিরছি। নিকোলাসের সেই সবুজ এমেরাল্ড রঙের গাড়ির পেছনের আসনে বসে দূর দিকে তাকিয়ে আছি। রাস্তার দুপাশের বাড়িগুলোর মধ্যে অনেকটাই পরিচিত। আরো একবার ফিরে তাকালাম ফ্র্যাঙ্কলিনের সেই অভিজাত নিঃসঙ্গ প্রাসাদের দিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয় হাস্কি কুকুরটি, যেন কারোর পথ চেয়ে বসে আছে। তার মনিব আর ফিরে আসবে না জানলেও সে বসে আছে নিশ্চুপ, অনড়, বিশ্বাসে, ভালোবাসায় কিংবা শুধুই অভ্যাসে।
গাড়ি চলতে শুরু করলো। আমি জানি সব গল্পের শেষটা হয় একাকিত্বে, কিন্তু এই গল্পের শেষ একটা বিচার, একটাই শিক্ষা। যেখানে আইনের হাত পৌঁছায় না, সেখানে সময় নিজেই রায় দেয়। এইভাবে শেষ হলো আজকের গল্প, প্রফেসর রুদ্রের নতুন এক অভিযান। বিজ্ঞান আর রোমাঞ্চের এই যাত্রায় আমরা দেখলাম এক নতুন কাহিনী। তাহলে কেমন লাগলো কমেন্টে জানান। আর আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর শুনতে থাকুন গল্প মেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।